প্রথম কথা আমি বলতে চাই যে আমাদের যে আজকের টাইটেল আলোচনা, সেখানে আমরা বলছি সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম। আমি এটাকে সমস্যা সংকুল না বলে এটাকে আগ্রাসনের মুখে পার্বত্য চট্টগ্রাম বলতে চাই। কারণ হচ্ছে বিষয়টা কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, বিষয়টা একটা ভূ রাজনৈতিক আগ্রাসন। এই বিষয়টি আমাদের প্রথমে উপলব্ধি করা দরকার। কাজেই যখন আমরা সমাধানের কথা বলবো, বিষয়টা এমন না যে ইন্টারনাল স্টেক হোল্ডার আমরা আলোচনা করলেই বিষয়টা সমাধান হয়ে যাবে। এটার সাথে আমার রাষ্ট্রের নিরাপত্তা জড়িত, এবং রাষ্ট্রের নিরাপত্তা মানে আমাদের একটা মিলিটারি ডক্ট্রিন দরকার এই অঞ্চলকে আমাদেরকে নিরাপদ রাখবার জন্য। এটা হচ্ছে প্রথম বক্তব্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আগ্রাসনটা কার কাছ থেকে? আগ্রাসনটা ভারতের কাছ থেকে। এবং ভারত, আমার আগে পূর্ববর্তী বক্তা দু একজন বলে গেছেন যে শান্তি বাহিনী তো তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, কিন্তু তারা তো আক্রমণ করে নাই বাংলাদেশে 1976 সালের আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশে তার অ্যাগ্রেশন জিয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে, সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। এটাই হচ্ছে রিয়ালিটি। এবং সময় সুযোগ মতো কখন? যখন তাদের পছন্দের সরকার ক্ষমতায় থাকবে না, সেই সময় তারা এই অস্ত্র অ্যাজ এ অফেন্সিভ হিসেবে তারা ব্যবহার করবে, তাদের অফেন্সিভ। যেমন আপনাদেরকে পুরনো আর একটা কথা আমি আপনাকে বলতে চাই যে এই যে ভারতীয় অ্যাগ্রেশন, তার সাথে কিন্তু একটা লোকাল গ্রুপ জড়িত আছে। আমি শুধু পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের কথা বলছি না, আমাদের পলিটিশিয়ানদের মধ্যে একটা বড় পলিটিক্যাল ফোর্স এই ভারতীয় আগ্রাসনের সহযোগী, এবং তার মধ্যে অন্যতম সহযোগী ছিল আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই বিষয়টা আমাদেরকে মনে রাখা দরকার। এবং সেই সম্পর্কেই আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই। আপনারা অনেকে হয়তো জানেন, 1993 সালে বাংলাদেশে ভারতের যিনি হাইকমিশনার ছিলেন, তার নাম কৃষ্ণন শ্রীনিবাসন, তিনি একটা বই লিখেছেন, দ্য জামদানি রেভলিউশন। তো সেই বইতে তিনি লিখেছেন যে তিনি যখন এদেশ থেকে চলে যাচ্ছিলেন বিদায় নিয়ে, তার দায়িত্ব শেষ করে, তখন প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। তো তিনি একটা ফেয়ারওয়েল কল করতে গেছিলেন শেখ হাসিনার সাথে। ফেয়ারওয়েল কলের মধ্যে শেখ হাসিনা তাকে বলেছিলেন যে পাহাড়ে আসলে শান্তি বাহিনী বলে কিছু নাই, আপনারা বলবেন মানে ভারতকে তিনি বলছেন যে আপনারা বলবেন যে এই পুরো জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে, এবং সেখানে যা কিছু ভায়োলেন্স হচ্ছে সেগুলো বাংলাদেশ সেনাবাহিনী করছে তাদের নিজেদের স্বার্থের জন্য। এটা বলছেন শেখ হাসিনা নিজে, এবং লিখেছেন ভারতীয় হাইকমিশনার। তো এটার জবাবে তিনি ভারতীয় হাইকমিশনার বলেছিলেন যে এটা আমরা বললে কি কেউ বিশ্বাস করবে? পৃথিবীতে কোন দেশ বিশ্বাস করবে যে শান্তি বাহিনী নাই কিংবা ভারত শান্তি বাহিনীর সাথে জড়িত না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভারতের যে স্ট্র্যাটেজিক প্ল্যান, যে অ্যাগ্রেসিভ প্ল্যান বাংলাদেশ সম্পর্কে, তাদের যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের একটা বড় অংশ বাংলাদেশের শেখ হাসিনা এবং তার সমর্থকরা। এটা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা পুরো সমস্যাটাই বুঝতে পারবো না। এবং যে কারণে আপনারা একটু আগে বললেন যে গত বছর সেপ্টেম্বরে সাইকেল নিয়ে একটা এই ধরনের একটা ইনসার্জেন্সির ঘটনা ঘটেছিল, এবার ধর্ষণের মিথ্যা অভিযোগ থেকে, এটা গুজব থেকে এটা হয়েছে। তার মানে এটা ভারত টেস্ট করছে, যে বলে না টেস্টিং দ্য ওয়াটার, ভারত টেস্ট করছে যে বাংলাদেশ কতক্ষণ এটাকে সহ্য করতে পারে। এবং আমরা আশা করছি আগামী 4 মাস পরে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমি বলতে পারি ভারত তার এই অস্ত্র কিন্তু ব্যবহার করবে। এবং এই অস্ত্র ব্যবহার করতে গেলে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সেনাবাহিনীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী বাংলাদেশে আমরা যদি ইতিহাস দেখি এবং সত্য কথাটা স্বীকার করি,
তাহলে প্রকৃত অর্থে বাংলাদেশ সেনাবাহিনী গত 54 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে একমাত্র পার্বত্য চট্টগ্রামের 3 জেলায়। আর কোথাও তো সেনাবাহিনী যুদ্ধ করছে না। তাদেরকে তো সরাসরি দু একটা ঘটনা ছাড়া, রৌমারিতে হয়েছিল ঘটনা, এরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ধারাবাহিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল পাহারা দেওয়ার জন্য, আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্য। এবং এখানে সেনাবাহিনী বীরত্বের পরিচয় দিয়েছে, কৃতিত্বের পরিচয় দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেনাবাহিনী এটা প্রকাশ করে নাই। এখন প্রকাশ করে নাই, তার কারণ থাকতে পারে পলিটিক্যাল, সরকারগুলো প্রকাশ করতে দেয় নাই। কিন্তু আমি মনে করি এখান থেকে এখন আমাদের বলতে বাংলাদেশ রাষ্ট্র, যারা চালান এই রাষ্ট্র এবং সেনাবাহিনীর এখান থেকে বেরিয়ে আসা উচিত। তাদের প্রকাশ করা উচিত আজ পর্যন্ত কতজন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য পার্বত্য চট্টগ্রামে শহীদ হয়েছেন, এবং তাদের নাম জাতির জানা দরকার যে এরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন। কারণটা হচ্ছে, আপনারা জানেন বিগত এই সরকারের আগের 15 বছরে যে ভারতের দালাল সরকার এই ক্ষমতায় ছিল, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, এটা বাস্তবতা যে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। সেটা আপনারা বলতে পারেন কিছু সংখ্যক সেনা কর্মকর্তাদের উচ্চাভিলাষের জন্য বিতর্কিত হয়েছে, সরকারের জন্য বিতর্কিত হয়েছে, কিন্তু বিতর্কিত হয়েছে এবং জনগণের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না যদি জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব থাকে। কাজে এই দূরত্ব আমাদের মিটিয়ে ফেলতে হবে, এবং দূরত্ব যদি মিটিয়ে ফেলতে হয় তাহলে এর মধ্যে এই যে সেনাবাহিনী যে তাদের অসাধারণ কাজ করেছে আমাদের 3 পার্বত্য জেলার সার্বভৌমত্ব রক্ষা করার মাধ্যমে, এই বিষয়ে জনগণকে আরো অবহিত করা প্রয়োজন। আপনারা অবহিত করতে পারলে আমার মনে হয় জনগণ আপনাদের পাশে এসে দাঁড়াবে। কারণ সেনা কর্মকর্তাদের মধ্যেও তো আমরা দেশদ্রোহী দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনারা পড়েছেন নিশ্চয়ই, আমার দেশের কাছে সংবাদ আছে যে আপনাদের 2জন জেনারেল মোদির আশ্রয়ে কলকাতায় বসে আছে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর 4 বছর ধরে ডিজিএফআই এর চিফ ছিলেন। তো যখন একজন সেনাবাহিনীর ডিজিএফআই এর চিফ আরো একজন লেফটেন্যান্ট জেনারেল থাকেন, তখন সেনাবাহিনী সম্পর্কে জনগণের সন্দেহ পোষণ করাটা খুবই স্বাভাবিক যে এই ধরনের জেনারেল আরো কতজন আছে, এটা জানতে চাওয়াটা খুব স্বাভাবিক জনগণের জন্য। কাজে আমি মনে করি সেনাবাহিনী সম্পর্কে জনগণের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয়েছে, এটা যদি বন্ধ করতে হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিরচিত ভূমিকা, তাদের অবদান, এটা সম্পর্কে আরো বেশি বেশি প্রচার করা উচিত। এবং এই যে একটা নীতি সরকারের ছিল যে ওখানে শহীদ হলে এটা লুকিয়ে রাখতে হবে, এই চিন্তার থেকে বেরিয়ে আসা উচিত। ট্রান্সপারেন্সি ইজ দ্য বেস্ট থিং। আমাদের ট্রান্সপারেন্ট হতে হবে, এবং এটা যদি হওয়া যায় তাহলে আমি মনে করি জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব চলে যাবে, এবং একে অপরের সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ইনশাল্লাহ লড়াই করব। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই যে ওদের মন জয় করবার কথা একজন বলেছেন, এখানে মন জয় করবার জন্য আমার কাছে যেটা মনে হয়, শুধুমাত্র ডেভেলপমেন্ট করে মন জয় করা সম্ভব না। যেটা করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন। সোশ্যাল ইন্টিগ্রেশন বলতে ওই অঞ্চলে যারা বসবাস করছেন, তারা যে ধর্মের হন না কেন, তারা সমতল থেকে গেছেন না পাহাড় থেকে এসছেন, এটা বড় কথা নয়, তাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন দরকার, তাদের মধ্যে মেলামেশা দরকার। এবং এটার জন্য বিভিন্ন রকম, যেমন ধরুন আমি একটা ছোট এক্সাম্পল দেই, একটা কালচারাল অর্গানাইজেশন করা যেতে পারে যেখানে যেখানে সমতলের মানুষও থাকবেন এবং পাহাড়ি মানুষ থাকবেন। একটা খেলাধুলা করবার, ক্রিকেট খেলবার একটা ক্লাব তৈরি করা যেতে পারে। এইভাবে যদি সামাজিক ইন্টিগ্রেশনের ব্যবস্থা করা যায় তাহলে ভুল বোঝাবুঝিটা অনেকাংশে কমে যাবে আমি মনে করি। আর এর সঙ্গে
অবশ্যই আমাদের সেনাবাহিনীর উপস্থিতি সেখানে প্রয়োজনে বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে করে যে কোনো ইনসার্জেন্সি আমরা মোকাবেলা করতে পারি। আমি রাওয়ার প্রেসিডেন্ট সাহেব কর্নেল হক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এমন একটা যেটাকে আমরা বলি সেন্সিটিভ ইস্যু নিয়ে মুক্ত আলোচনার ব্যবস্থা করবার জন্য। এটাই নতুন বাংলাদেশের প্রথম পদক্ষেপ, যেখানে জনগণ এবং সেনাবাহিনী রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে একসাথে ফ্রিলি আলোচনা করবে।